পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা এবং পশ্চিমা বিশ্বের উপর নির্ভরতা কমানোর লক্ষ্যে চীন রাশিয়ার সাথে শক্তিশালী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার কৌশলগত পররাষ্ট্রনীতিগত পরিবর্তন। লুক ইস্ট পলিসি এর লক্ষ্য হল অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করা, প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ও ব্রিক্সে যোগদানের আঞ্চলিক দেশগুলোর অংশীদারিত্বকে কাজে লাগানো। 2005 সালে মাহমুদ আহমেদিনেজাদ ইরানের রাষ্ট্রপতি থাকাকালীন সময় থেকে লুক ইস্ট পলিসি ইরানের পরিবর্তনশীল পররাষ্ট্রনীতির প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। লুক ইস্ট পলিসি প্রবর্তন করার ফলে ইরান পশ্চিমা দেশগুলো থেকে দূরে সরে আসে। ইরান চীনের সাথে সম্পর্ক জোরদার করার জন্য ইরান চীনের সাথে 25 বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করে। ইব্রাহিম রাইসি ইরানের রাষ্ট্রপতি হওয়ার পর থেকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হয়ে উঠেছে। ইব্রাহিম রাইসির সময়কালে ইরান অনেক বেশি চীনের দিকে ঝুঁকে পড়ে। অভ্যন্তরীণ বিষয়াবলী ইরানকে চীনমুখী হতে প্রভাবিত করলেও আন্তর্জাতিক ব্যবস্থার কাঠামো এবং মধ্যপ্রাচ্যে ইরানের পররাষ্ট্রনীতি পছন্দের ক্ষেত্রে অধিকতর ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য পরিবর্তনের আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন ইরানকে আরও বেশি চীনের দিকে ঠেলে দিয়েছে। 1979 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার বোঝা বহন এবং বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তীব্র কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার কারণে ইরান কৌশলগত ও অর্থনৈতিক প্রয়োজনে পূর্ব দিকে দৃষ্টি ফেরাতে বাধ্য হয়েছে। ইরানের সামরিক শিল্প ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার প্রতি ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইরানের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। রাশিয়া 1990-এর দশক থেকে ধারাবাহিকভাবে ইরানের প্রতিরক্ষা খাতকে সমর্থন করে, যা কিনা রাশিয়াকে ইরানের সামরিক শিল্পের অংশীদার হিসেবে দেখা হয়। ইরানের প্রতিরক্ষা খাতে রাশিয়া খুবই ইতিবাচক এবং এটি ইরানকে রাশিয়ার সাথে আরও শক্তিশালী অন্যতম অংশীদারিত্বে পরিণত করেছে। তাছাড়া রাশিয়া ইরানকে বিভিন্ন অস্ত্র সরবরাহকারী হিসেবে সহায়তা করে, যার মধ্যে ইরান রাশিয়ার কাছ থেকে 4.5 জেনারেশনের SU-35 যুদ্ধবিমান ক্রয় করেছে। যে SU-35 যুদ্ধবিমানগুলো ইরানের কোনো এক গোপন টানেলে শত্রুপক্ষের জন্য অপেক্ষা করছে। রাশিয়া ইরানকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা করে থাকে, যা কিনা ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তাকে শক্তিশালী করে তুলেছে। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার প্রভাব, অর্থনৈতিক জটিলতা, বিশ্ব বাণিজ্যের অনিশ্চয়তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইরান এশীয় দেশগুলোর দিকে ঝুঁকে। পশ্চিমা বিশ্বের দেশগুলোর সাথে বাণিজ্যিক ঝুঁকি বাড়ার ফলে ইরানের সাথে এশিয়ার বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। তবে করোনা মহামারীর সময় ইরানের এশিয়া অঞ্চলের বাণিজ্যে মারাত্মক প্রভাব ফেলেছিল। চীন ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিনিয়ত অনেক মজবুত হচ্ছে এবং সাম্প্রতিক ঘটনাগুলো চীন ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেশি মজবুত করেছে। দ্য ফর্মালাইজেশন অব দ্য কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মার্চ 2021 এর অধীনে পরবর্তী 5 বছরের অগ্রগতি একটি শক্তিশালী রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত সমন্বয়ের ধারণাকে আরও জোরদার করেছে। 2023 সালের ফেব্রুয়ারিতে ইরানের রাষ্ট্রপতি রাইসি বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে যান, যা কিনা 20 বছরের মধ্যে কোনো ইরানি রাষ্ট্রপতির প্রথম সফর ছিল। এরপরই চীনে ইরান সৌদি কূটনৈতিক সাফল্যের নাটকীয় ঘোষণাটি আসে। এর ফলে চীন এবং ইরানের মধ্যে বিশ্বাস আরও জোরদার হয়। 2023 সালের জুলাই মাসে ইরান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ লাভ করে এবং চীন ইরানের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে
বিশ্বব্যাপী যে মৌলিক পরিবর্তন হয়েছে তার মধ্যে ক্ষমতার ভারসাম্য, জোট গঠন এবং নীতি পুনর্বিন্যাস অন্তর্ভুক্ত। ইরানের পাশাপাশি চীন ও রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা এসেছে যে তারা একটি দায়িত্বশীল বিশ্বশক্তি হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে এবং অগ্রণী ভূমিকা পালন করবে। এটি প্রায়শই পশ্চিমাদের সঙ্গে অর্থনৈতিক নির্ভরশীলতা কমানোর প্রচেষ্টা হিসেবে দেখা হয়। এই নীতিটি ব্রিক্সভুক্ত দেশসমূহ এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর জোট ভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে অবদান রাখছে। লুক ইস্ট পলিসি এর অধীনে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে। এই জোটগুলো থেকে কিভাবে নতুন বিশ্ব ব্যবস্থার উদ্ভব হতে পারে সেই পথই বের করার জন্য চেষ্টা করা হচ্ছে। চীনের কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে চীন এবং ইরানের সম্পর্ক বুঝতে হবে। চীনের কূটনীতিতে অংশীদার ও সম্প্রদায় হল দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। অংশীদার মানে বন্ধু বা সহযোগী, যেখানে কোনো তৃতীয় পক্ষ থাকবে না। অভিন্ন ভবিষ্যৎ সম্পন্ন একটি কূটনৈতিক সম্প্রদায় গড়ে তোলাকে চীনের কূটনীতির সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গণ্য করা হয়। এই ধারণাটি চীনের কূটনীতির শান্তিপূর্ণ যোগাযোগের ধারণাকে প্রতিফলিত করে। এই অভিন্ন ভবিষ্যৎ সম্পন্ন কূটনৈতিক সম্প্রদায় গড়ে তোলার একটি প্রধান উপায় হল অংশীদারিত্ব। চীন মনে করে যে ইরানের লুক ইস্ট পলিসি পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা ও অন্যায্য আচরণের ফল। এই লুক ইস্ট পলিসি চীনের স্বার্থ রক্ষার পাশাপাশি একটি প্রতিবেশী সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক। ইরানের পররাষ্ট্রনীতি, যা পূর্ব দিকের দেশসমূহ এবং পাশ্চাত্য দেশসমূহের মধ্যে ভারসাম্য রক্ষার মাধ্যমে নিজ স্বার্থে সমন্বয় সাধন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের মোকাবেলায় চীন কর্তৃক নির্মিত জোট নেটওয়ার্কে ইরান ক্রমশ একটি প্রধান অংশগ্রহণকারী হয়ে উঠেছে। ইরান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও ভূরাজনৈতিক নিদর্শন হিসেবে বিবেচনা করে। রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক জোরদার করার পিছনে সম্পূর্ণ ভিন্ন একটি বিবেচনা কাজ করছে, যার প্রধান লক্ষ্য হল রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদার করা। প্রায় 2 দশক আগে ইরান সর্বপ্রথম লুক ইস্ট পলিসি কৌশল গ্রহণ করে। প্রেসিডেন্ট আকবর হাশিমি রাফসানজানি এবং মোহাম্মদ খাতেমির শাসনামলে 1989 থেকে 2005 সাল পর্যন্ত ইরানের পররাষ্ট্রনীতিতে পূর্ব বা পশ্চিম নয়, কেবল ইসলামী প্রজাতন্ত্র এই ঘোষিত কৌশল থেকে সরে আসার একটি প্রধান কারণ ছিল পশ্চিমাদের পক্ষ থেকে ইরানের বিভিন্ন প্রস্তাব প্রত্যাখ্যান। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের 2 প্রেসিডেন্ট ওবামা ও ট্রাম্প প্রশাসনের সময়কালে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 2013 থেকে 2017 সালের মধ্যে ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির নেতৃত্বে ইরান পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপনের নীতি অনুসরণ করে চলেছিল। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন এর যৌথ পরিকল্পনা স্বাক্ষর, যা ইরানের পারমাণবিক বিষয়টি সমাধান করবে বলে মনে করা হয়েছিল। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তিটি বাতিল করে দিলে ইরান আরও দৃঢ়ভাবে পূর্বের দেশগুলোর দিকে ঝুঁকে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের সমস্যা থাকা সত্ত্বেও এশিয়ার কোনো প্রধান শক্তি ইরানকে সাহায্য করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা বাড়াতে চায়নি, কিন্তু এখন তারা স্থিতিশীল বিশ্ব ও মানবতার প্রেক্ষিতে প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করেছে, আর সে কারণেই রাশিয়া ও চীন সহ 121টি দেশ ইরানকে সমর্থন করেছে। 1979 সালের বিপ্লবের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি ছিল ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ইরান উন্নত পশ্চিমা দেশগুলো থেকে উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করত। 1979 সালের নভেম্বরে ইরানে অবস্থিত মার্কিন দূতাবাস দখলের ঘটনাটি ইরানের বিরুদ্ধে দীর্ঘ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সূচনা করেছিল। ইরান, চীন, রাশিয়া ও ভারতের মতো দেশগুলোর সঙ্গে
তার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। 2012 সাল থেকে ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কিত কঠোর নিষেধাজ্ঞা পশ্চিমা দেশগুলোর সাথে দেশটির বাণিজ্যের ক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কোভিড-19 মহামারী প্রাদুর্ভাবের পর থেকে আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। 3 শতাব্দী ধরে চলে আসা পশ্চিমা প্রভাবিত আন্তর্জাতিক ব্যবস্থা একটি মিশ্র ব্যবস্থার দিকে পরিবর্তিত হচ্ছে, যেখানে উত্তর বৈশ্বিক এবং দক্ষিণ বৈশ্বিক একই সাথে প্রভাবশালী ভূমিকা পালন করছে। পরিবর্তিত আন্তর্জাতিক ব্যবস্থার প্রেক্ষাপটে চীন ও ইরান কৌশলগত সংযোগকে উৎসাহিত করছে এবং তাদের সম্পর্ক 2016 সালের একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব থেকে 2021 সালে 25 বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তিতে উন্নীত হয়েছে। 2022 সালের ডিসেম্বরে রিয়াদে প্রথম চীন আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর থেকে চীন আরব কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়েছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সংস্থার সহযোগিতায় তাদের সম্পৃক্ততা উপসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের রাজনৈতিক প্রভাব বাড়িয়েছে এবং মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী জোটকে দুর্বল করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ ইরানের ক্রমবর্ধমান খণ্ডিত উত্তর সীমান্তে বরাবর প্রভাব ফেলেছে। এই সীমান্তগুলো ইরানকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দিয়ে দক্ষিণ ককেশাসের সাথে এবং ইউক্রেনের মধ্যে দিয়ে পূর্ব ইউরোপের সাথে সংযুক্ত করে। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন এর অধীনে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা ভেস্তে যাওয়ার পর থেকে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করতে গিয়ে ইরান তার উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর সংঘাতগুলোর প্রতি পুরোপুরি মনোযোগ দিতে ব্যর্থ হয়েছে। পূর্ব ও পশ্চিম দেশগুলোর সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষার মাধ্যমে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে প্রণীত লুক ইস্ট পলিসি নীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত দশকে ইরানে সামাজিক অস্থিরতা এবং বাহ্যিক চাপের ভূ-রাজনৈতিক প্রভাব ইরানের অভ্যন্তরে ও বাইরে বারবার সংগঠিত বিক্ষোভ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে তার মিত্র ও অংশীদারদের কাছ থেকে সুবিধা আদায়ে ভূ-রাজনৈতিক লক্ষ্য অর্জনে ইরান আরও ঝুঁকি নিতে বাধ্য হয়েছে। ইরান আরও বেশি ঝুঁকি নিতে প্রস্তুত হয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এই সংঘাতের কারণে ইরানকে প্রাথমিকভাবে তার ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছিল এবং পরবর্তীতে 2015 সালে ইরানকে পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছিল। লুক ইস্ট পলিসি ইরানের স্থানীয় পর্যায়ে, উপসাগরীয় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিমণ্ডলে এবং আন্তর্জাতিক ব্যবস্থার পারস্পরিক ক্রিয়াকলাপের প্রেক্ষাপটে রূপ নেয়। 2018 সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয় এবং যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা পুনরায় আরোপের পরিপ্রেক্ষিতে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি প্রশাসন চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের ব্যবসায়িক সম্পর্ককে মার্কিন যুক্তরাষ্ট্রের একপাক্ষিকতার বিরুদ্ধে বহুপাক্ষিকতা রক্ষার প্রচেষ্টা হিসেবে তুলে ধরা হয়েছে। 2021 সালে তৎকালীন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রশাসন সামারকান্দ সম্মেলনে ইরান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সদস্যপদ লাভ করে। 2013 সালে হাসান রুহানির সরকারের প্রথম বছরে একটি অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির পর থেকে বহুপাক্ষিকতার উপর ইরানের ক্রমবর্ধমান মনোযোগ এবং ইব্রাহিম রাইসির অধীনে তা কিভাবে এশীয় বহুপাক্ষিকতায় রূপান্তরিত হয়েছে। দ্বিতীয়ত, ইরানের আঞ্চলিকতাবাদের ধারণাকে 3টি দিকের উপর আলোকপাত করা হয়েছে, যার প্রথমটি হচ্ছে পশ্চিমা বিশ্বকে বর্জনের ভিত্তিতে নতুন এশীয় পরিচয়ের অভিব্যক্তি। দ্বিতীয়টি হচ্ছে আঞ্চলিক পর্যায়ে অভিন্ন নিরাপত্তা ধারণা এবং নিরাপত্তা উন্নয়নের যোগসূত্র। তৃতীয়টি হচ্ছে ইরানের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগানো এবং একই সাথে ইরানকে বিভিন্ন অঞ্চলের সংযোগকারী সেতু হিসেবে
তুলে ধরা। 2023 সালের মার্চে প্রকাশিত পররাষ্ট্রনীতি ধারণার সর্বশেষ সংস্করণে রাশিয়া, চীন ও ভারতকে রাশিয়ার শীর্ষ মিত্র হিসেবে তালিকাভুক্ত করেছে এবং রাশিয়া কেন্দ্রিক সাংহাই সহযোগিতা সংস্থাকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠন হিসেবে তুলে ধরেছে। লুক ইস্ট পলিসি এশিয়ার সঙ্গে পণ্য রপ্তানি, পরিবহন এবং মধ্য এশিয়ার সম্পৃক্ততা রাখতে সহায়তা করে। এশীয় আঞ্চলিক শক্তিগুলো তাদের পারস্পরিক লেনদেনের গ্রহণযোগ্যতা এই অঞ্চলের প্রেক্ষাপটকে বৈচিত্র্যময় করে তুলেছে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।